পুরস্কার লিখেছেন সত্যজিৎ রায়। বয়স 24, লম্বা রোগাটে, হাত পা রোগা, মুখখানা শীর্ণ, পকেটের দশা আরও কাহিল। লোকটি একজন শিল্পী। গল্পের সূচনায় তাকে তেপায়া একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উদ্যমটুকু পর্যন্ত নেই। ঠোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে আধখাওয়া একটি সিগারেট। হাতে বইখানা ঝুলছে। লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে নিবদ্ধ ওই বইখানাতেই। এই যে দৃশ্য, এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না। একটু নজর করলে দেখবে অবশ্য ভিন্ন কথা। তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই। বইখানা উল্টো করে ধরা, এইভাবে কি বই পড়া যায় নাকি? কি এর ব্যাখ্যা? ব্যাখ্যা আর কিছুই নয়, লোকটি আদৌ পড়ছে না। লোকটি শুধুমাত্র তার বইয়ের দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি শূন্য, তার মানে লোকটি কিছু ভাবছে। সত্যিই তাই, ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা। আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। এখানকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে, আর মিডিয়া বা গণমাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই। শিল্পীরা ওটা বেছে নিতে পারবেন তাদের আপন ইচ্ছা অনুযায়ী। এই প্রদর্শনীর এ দুটোই তো হচ্ছে মস্ত বৈশিষ্ট্য। এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে তুলে ধরতে পারবেন। প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি, এটা নিয়েই এখন ভাবছে আমাদের শিল্পী। ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র, তাই তাকে আলোড়িত, উত্তেজিত করে তুলেছে। দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এই রকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল। তুলি ব্যবহারে তার দক্ষতা যে কতখানি, সে চাইছিল যে লোকে সেটা জানুক, তাকে কিছুটা স্বীকৃতি দিক। সেই স্বীকৃতি পাওয়ার সেই ইচ্ছে সবারই তো জাগে। নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলীক ধারণা যে তার নেই একেবারে, সেটা স্পষ্ট। প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে, সেসবের কোনোটাই সে পাবে বলে আশা করে না, কল্পনাও করে না। তার কাজের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যায়। তাও যে সে পাবে এমন ভরসাও তার নেই। কিন্তু তবু সে চাইছে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক, লোকে তার কাজ দেখুক, জানুক। তাছাড়া ভিতরে ভিতরে একটা আশা যে নেই তাও হয়তো নয়। বলা তো যায় না, শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ থাকলেও থাকতে পারে। কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন তার কম্পোজিশন চিত্রাকর্ষক, রঙের নির্বাচনেও বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে। শরীরে আলস্য, হাতের মধ্যে উল্টে করে ধরা বই। লোকটি এখন চিন্তামগ্ন। কি হবে তার ছবির বিষয়বস্তু তা নিয়েই ভাবছে। শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে, তো বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুসারী। যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে। প্রকৃতিতে ভেঙে চুরে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয়, তা তার ভীতি উদ্বেগ করে। তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে এই সব পাগলামির খেলা, যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প, ওটা তার মনে আদৌ কোনো সাড়া জাগাবার শিল্প বলে মনে হয় না তার। তার বন্ধুদের মধ্যেও অনেকেই শিল্প নিয়ে বড় বড় সব কথা বলে। তাদের কেউ বা শখের সমালোচক, কেউ বা নিজেই চিত্রশিল্পী। তারা তার সংকীর্ণ মনোভাবের নিন্দা করে। তোমার কথা শুনলে হাসি পায় হে, বলে এই সব বস্তাপচা পুরনো ধারণা নিয়ে আর চলবে না। আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে ব্যাখ্যা দাও, তার তাৎপর্য বোঝাবার চেষ্টা করে। এটা তোমাকে করতেই হবে, না করে উপায় নেই। এই যে সব সিরিয়াস, এদের তুমি উপেক্ষা করবে কি করে, বলেই তারা একগাদা নাম আওড়ে যায়। খটোমটো সব নাম শুনে তার কান ঝাঝা করতে থাকে, কিন্তু মতের কোনো বদল ঘটে না। আধুনিক চিত্রকলার উপরে যেসব বই রয়েছে তা যে সে কখনো পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে অধিকবার। কিন্তু সেই বইগুলির মধ্যে যেসব ছবি রয়েছে তা এতই কিংভূত ঠেকেছে তার কাছে
যে পড়ার একদম এগোয়নি। এই রকম একটা ছবির কথা মনে পড়ছে তার। ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতে কেউ পুরোপলীয় যুগের এমন একটি আদি মানবীর ছবি এঁকেছেন, যার সম্ভবত গোদ হয়ে থাকবে, এই সঙ্গে তার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা। অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে? আদর্শ নারী। ভাবা যায়? তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতা আর কিছুই হতে পারে না। পরদিনই সে ছবি আঁকতে লেগে যায়। ওয়াটার কালারে সে প্রসিদ্ধ, তার হাত খুবই সিদ্ধহস্ত। এটাও সে ওয়াটার কালারে আঁকবে বলে ঠিক করলো। ছবির বিষয়বস্তু কি হবে অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধ্যাতেই তা সে ঠিক করে ফেলল। শেক্সপিয়ারের নাটকে যেসব দৃশ্য তার খুব প্রিয়, এটা তারই একটি জনপ্রিয় চিত্র। ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন, এই হবে তার ছবি। ছবির নাম দেবে স্বপ্নচারিণী। ছবি আঁকার ব্যাপারেও এখনকার মতো উৎসাহ সে আর আগে কখনো পায়নি। আলাদা একটা কাগজের উপর তুলি দিয়ে হরেক রং মেলাতে মেলাতে সে দেখে নিয়েছে যে ঠিক কোন রঙের পরে কোন রঙের মিশ্রণ ছবিটির পক্ষে জুৎসই হবে। রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাবার সাথে সাথেই আসল কাজে হাত দিবে সে। এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে তার কোনো সন্দেহ নেই। ছবিটা শেষ করতে মোট 10 দিন সময় লাগলো তার। নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিতে সে তার স্টুডিও হিসেবে ব্যবহার করছে, এর মধ্যেই সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায় না। এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে। যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি, তার মধ্যে ঢিলেঢালা আর অগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই মনে হয়। ছবির কাজ মোটামুটি শেষ হয়ে যাবার পথে, তারপরও মনে হচ্ছে এক আধটু তুলির ছোঁয়া লাগালে ভালোই হয়। সেটা শেষ হয় 5ই জানুয়ারি তারিখে। তখন সন্ধে হয়ে আসছে। তুলি রেখে সে টান টান করে হাত ছড়িয়ে দিল। কাজের উত্তেজনায় দপদপ করছে তার পেশিগুলি, তারা এখন বিশ্রাম চায়। একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েক পা পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকালো। তাকিয়ে রইল পুরো 5 মিনিট। চোখ দুটি আধবোজা, মাথাটা এক পাশে একটু হেলানো। ছবিখানিকে যত দেখে ততই তার ভালো লাগে। রং, অভিব্যক্তি, কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই অনুপ্রেরণার। ভিতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানা সে এত সুন্দর করে আঁকতে পেরেছে। হঠাৎই তার মনে হলো যে নিজেকেই সে অতিক্রম করে এসেছে। যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি সে আর আগে কখনো আঁকতে পেরেছে বলে মনে হয় না। নিজের সম্পর্কে এমন ধারণা তো তার ছিলই না। এখন সে দারুণ তৃপ্ত। সে বুঝতে পারছে যে 10 দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে তা কিছুই জলে যায়নি। কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্তি হয়ে বসে থাকবার মতো সময় তো আর বেঁচে নেই। প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন। আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে। নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরকেও সেটা সে দেখাতে চায়। আসলে তাদের দেখাটাই তো সবচেয়ে বেশি জরুরি। ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখল। তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের। ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো তখন তার চোখ টনটন করছে, রগও দপদপ করছে। যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে। পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে। ধীরে ধীরে পা ফেলে সে হাঁটতে লাগলো। শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা, এখন সেইখানেই সবাই এসে মশগুল হয়ে দাঁড়িয়েছে। তার এখন একটু খোলা আবহাওয়া দরকার, যেখানে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। সন্ধ্যার হাওয়ায় সুস্থবোধ করল সে। ঘণ্টাখানেক বাদে সে যখন ঘরে ফিরল তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে। পরদিন সকালে মনে হয় ক্লান্তির শেষ রেশটুকু আর নেই। সে এখন একেবারে টাটকা তাজা মানুষ। ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে। সেই সময় সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে পড়ে। সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসেছে। এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের কোনো সন্দেহ নেই। একবার তার মনে হলো এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার।
এত জঞ্জাল জমে গেছে যে সেসব সাফ না করলেই নয়। তারপরে আবার আলস্য তাকে পেয়ে বসলো। বসে বসে সে ভাবতে লাগলো উঠবে কি উঠবে না। শেষ পর্যন্ত মনে হলো সাফসুতরোর কাজটা সেরে ফেলা যাক। সেদিন সে যখন ফের তার স্টুডিওর দিকে ঢুকলো তখন সন্ধে উতরে গেছে। ঘর অন্ধকার, তারই মধ্যে হাতড়ে হাতড়ে সে সুইচ টিপে আলো জ্বালালো। স্টুডিওটা একেবারেই যাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে। এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব, তুলিগুলোও যেন কেমন করে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ঠিক ঠিকানা নেই। তাড়াতাড়ি সব কাজ করতে হয়েছে, তাই যেখানে সেখানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যথা স্থানে রাখা হয়নি। মেঝের উপরে ছেঁড়া ন্যাকড়া আর কাগজের বড় ঢাই। স্টুডিওর এই বিশৃঙ্খলা অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের উপরে চোখ পড়ল তার। ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে। বুকটা হঠাৎ ধকধক করে উঠল। এটা তার খুব চেনা কাগজ। নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল। তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী। ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতো সে সামলে নিল। হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয়, সেটাই যে তার সেরা ছবি স্বপ্নচারিণী। এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে সেই লেডি ম্যাকবেথ এখন ঘুমন্ত। ভাষাহীন কাচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন। ওই চোখ দুটিও তারই দেওয়া। বিস্ময়ের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল। গণ্ডগোল যে সে কোথায় করেছে সেটা তার বুঝতে আর খুব বেশি দেরি হলো না। এবারও তার অন্য মনস্কতায় তাকে ডুবিয়েছে। তার জীবনে এ তো নতুন কিছু নয়, অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে সে। তবে কিনা এই অন্য মনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক জোগাত তাকে। এখন তো বড় সর্বনাশ করে ফেলেছে সে। নিদারুণ নিষ্ঠুর হতাশায় কি সর্বনাশটাই না ঘটল তার কপালে। মনে হলো প্রবল একটা গ্লানি যেন তার ভিতর দিয়ে উঠে আসছে। সে ভীষণ অসুস্থ বোধ করছে। কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে? পার্সেলটা খুলে একখানা কাগজ, তার সঙ্গে শিল্পীর নাম ও ছবির নাম ছাড়া আর তো কিছুই পায়নি তারা। ছবির বদলে স্রেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হয়ে যাচ্ছে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কিছুই না। দাঁতে দাঁত ঘষে নিরুপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগলো। ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সে। ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করল বাজে কাগজের ঝুড়ির মধ্যে। পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো এই বিপর্যয়ের কথা ভুলে যেতে। ভুলে যাওয়ার জন্য রং আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগলো যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি। আসলে এ তো কিছুই নয়, নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা মাত্র। সে এখন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসেছে সে। ঠিক তখনই 15ই জানুয়ারি হঠাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সেই দিনই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছালো। সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে, এই সময় চিঠিখানা সে হাতে পায়। নীল রঙের লম্বাটে খাম, তার উপরে পরিচ্ছন্ন প্রতীক। কারায় চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায়। চিঠি পাঠাইছে সোসাইটি অফ ফাইন আর্টস। খাম খুলে চিঠি কয়েকবার পড়ার পরে মুহূর্তেই আবেগ ভাঙল তার। চিঠিতে কি থাকতে পারে? তার মনে হলো রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে পেরেছে। সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র। সোসাইটি যা হামেশা করে থাকে। স্থিরভাবে খামের মধ্যে আঙুল চালিয়ে চিঠিখানা সে বের করে আনলো। চিঠির সূচনা এই রকম: প্রিয় মহাশয়, আমরা আপনাকে সানন্দে অভিবাদন জানাই। কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার। নিজের চোখে সে বিশ্বাস করতে পারছিল না। সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি স্বপ্নচারিণী এবার প্রথম পুরস্কার পেয়েছে। চিঠির উপসংহারে রয়েছে প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত অবশ্যই থাকা চাই। তার মাথা ঘুরছিল। ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না।
খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল। প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গণ্ডগোল ঘটেছে, নয়তো এমন ঘটনা ঘটবার কথা নয়। আধা ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছল, নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে। টাউন হলের সমস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আজ। প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে। অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপুলকায় শিল্পযোদ্ধা। তাদের ঠেলে ঠুলে কোনো রকমে সে ভিতরে ঢুকল। প্রদর্শনী দোতলায়, সিঁড়িতে চমৎকার লালচে পাতা, তার উপর দিয়ে লাল রঙের টকটকে গালিচা। একেবারে 3 ধাপ করে সিঁড়ি টপকে টপকে সে দোতলায় গিয়ে পৌঁছল। যে হলে প্রদর্শনী, রঙের বাহারে সেটা ঝলমল করছে। 4 দেয়াল জুড়ে নানা রকমের অসংখ্য ছবি। তার মধ্যে যেমন আছে ছোট ছোট সব মিনিয়েচার, তেমনি আছে বিশাল বড় ক্যানভাস। উত্তেজনায় তার বুকের মধ্যে ধকধক করছে। ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগলো। যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটির তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আটা, তাতে শিল্পীর নাম আর ছবির নাম। খুঁটিয়ে খুঁটিয়ে সে লেবেলগুলো দেখে যাচ্ছে সে। উত্তর পূর্ব আর দক্ষিণের দেয়াল শেষ করতে তার পুরো 1 ঘন্টা লেগেছে। ল্যান্ডস্কেপ, ফিগার, স্টিল লাইফ, নানান রকমের কাজ করা হয়েছে এখানে, কিছুই বাদ পড়েনি। এ যেন তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা। চোখ লাল, ব্যথাও করছে, কিন্তু তা হোক, রহস্যের সমাধান না করে সে ছাড়বে না। সে যখন পশ্চিমের দেয়ালে গিয়ে দাঁড়ালো তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে তার উৎসাহের যেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও তা আর রইল না। দেয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি, যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প। প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে। নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো যে ছবিখানার লেবেলের উপরে চোখ রাখল, নামটা চেনা চেনা মনে হলো। আরে, এ তো তারই নাম, আর ছবির নাম এটা তারই তো দেওয়া, স্বপ্নচারিণী। কিন্তু এটা কিসের ছবি? তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে, এরই বা অর্থ কি? এরকম কিছু তো সে কশ্চিন কালেও আঁকেনি। একেবারে বিদ্যুৎ চমকের মতোই ব্যাপারটা সে বুঝে গেল। ছবি নয়, এটা সেই কাগজ। ছবিতে যে যে রং ব্যবহার করতে হবে তার মিশেল ঠিক করবার জন্য তার উপরে কয়েকবার তুলি দিয়ে হরেক রকমের ছাপ লাগিয়েছিল। এটা তাই।